এই ঘটনা কি পুরান ঢাকা না? পুরান ঢাকা না, ঢাকার বাইরের একটা ঘটনা, রাইট? আমরা সেই ঘটনাটা একটু শুনি। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে সাকিম ভাই। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে। তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 দিকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোটচাঁদপুর থানায় মানে কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল এবং বাসার পশ্চিম পাশে ছিল একটি গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশে লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসায় থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে সাকিম ভাই ফ্রেন্ডের যে আম্মু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা যায় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পড়ে নিচে ভেঙে আছে, তো এটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো যে তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে ওনাদের যে রান্নাঘরটা ছিল সেটা ছিল এই কবরস্থানের পাশ ঘেঁষে ছিল পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুইজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা, কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। তো উনি রুমে চলে আসলেন, উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, এবং বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন, এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজবেন্ডকে বলার পর ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বের হন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটা কেউ স্বাভাবিক ভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমন ভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বের হয়ে আসেন। তো বের হয়ে এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বের হচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেমগুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশে বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপড়ে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং আমরা যেটা ইউজ করি, তো এইরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন একেবারে সব নষ্ট হয়ে গেছে, চালটা। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘর করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির
আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে দুইটা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে জাস্ট ওই কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছে পিছে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেমগুলো চলছিল, তো ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায়, এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন। এবং তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো। তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, বুজুর্গ, যাকে এই প্রবলেমগুলো খুলে বললে তাদের এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মধ্যে হ্যাঁ, এটা ওনার নানি দেখেছেন। আচ্ছা, তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর চলে যায়, বিকেল। তো ঠিক আসরের নামাজের পর ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায়, এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামে সে বাইরের, ওই গ্রামের কেউ না, এটা আসলে কিন্তু চিনতে পারার কথা কিন্তু একই গ্রামের হলেন। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করে নাই, তাকে ওই প্রবলেমগুলো খুলে বলেন। আচ্ছা, তো প্রবলেমগুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিম ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিম ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যেই করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা, এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে, এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায়, এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিম ভাই ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবেন। আচ্ছা, এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন, এবং কিছু রুলস দিয়ে যায়, কিছু টাইম টেবিল বলে দেয়, এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না ফেলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে দুটো জিন আছে তারা খুবই নামাজি, তারা মানে খুব ভালো জিন, সুতরাং ডিস্টার্ব করা যাবে না, এবং অপরিষ্কার রাখা যাবে না, সবচেয়ে বড় কথা। এবং ওনারা কিন্তু এখনো সেই বাসায় থাকছেন। এবং খুবই অদ্ভুত ব্যাপার যে মানুষ এবং জিন তারা দুজন মিলে, এটা রাসেল ভাই কোটচাঁদপুর থানার যে কাউকে বললে এই বাসা চিনবে, এই বাসাটা। এবং এই বাসায় তার মানে একদম সর্বজন স্বীকৃত যে এই বাসায় শুধু মানুষই বাস করে না, এই বাসায় জিনও বাস করে এবং একসাথে, এবং তাদের ভয় পেলেও সেটা মেনে নিয়েই তারা এটা মেনে নিয়েছেন, এবং আশেপাশে বাসার লোকজনও কিন্তু মানে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং বাবু ভাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা। ওকে, হ্যাঁ, বাসাটা আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওইখানে পরপর একটা বাসা, এগুলো সেই পুরনোই ছিল। এখন আমি বেশ কিছু পুরনো বাসা আছে, হ্যাঁ, বাট এখন জানি না ওটা ভেঙে ফেলছে কিনা, বাট আমাকে ও যেভাবে লোকেশন বলেছে তো সম্ভবত ওগুলোরই কোনো একটা বাসা। এক্সকিউজ মি, বাসাটা বেশ বড় আকৃতির আর কি। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলেছে উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে, মানে আজ থেকে ধরেন 80-র দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি। আচ্ছা, তো বের করে দেয় মানে ওনাকে মানে বকাঝকা করে, বলে বেরিয়ে যায় সেই। তো উনি বাসা থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে, বন্ধুদের সাথে মানে গল্প গুজব করে। তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবর রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু উনি বিজনেসম্যান,
উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবর রোডে বাড়ি আছে, তুই ওখানে থাকতে পারিস। বললে আমার খালুকে বললো তোর এই মানে কেয়ারটেকারের মতো ওখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না। তো মানে তোকে সুন্দর করে রুম টুম করে দিবে, কারণ ওই বাসাটা মানে যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে। আচ্ছা। তো সুতরাং মানে ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয় শওকত ভাই, বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে দেয় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দাগুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং সেই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং মানে বেশ একটু নোংরা টাইপের, এবং বিশাল বড় বাসা, তো প্রায় আপনার 5-6 কাঠা জায়গার মধ্যে একটা পুরা বাড়িটা, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে এবারে বেশ এনজয় করে আমি থাকছি। দিনের বেলা আর বন্ধুরা আসলো, আমরা আড্ডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব টাবাব এনে খাইলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরে। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, মানে 7টা-8টার পরে বাসাটা পুরা নিশুতি হয়ে গেল, মানে এলাকাটাই নীরব হয়ে গেল। মানে 80-র দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড, হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ মানে শান্ত হয়ে যায়। জেনেভা ক্যাম্প থেকে ছাড়াই সামনে গেলেই দেখবেন অন্ধকার, শব্দ টব্দ কম। হ্যাঁ, তো বলতেছে ওই সময় একদমই মানে নীরব হয়ে যেত, মানে কিছুই নাই, নীরব। আমি তখন বের হয়ে কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ারও খুব উপায় নেই, পকেটে টাকা পয়সা নেই, আমি ওই বাসার মধ্যেই বসে থাকলাম। বলে যে রাতের বেলায় মানে আপনার ঘোরাফেরা করতেছি, টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে পড়তে তো এক সময় মানে চোখে ঘুম লেগে আসছে রাতবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার এই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল লাইট। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি, বলে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, মানে আলো নাই রুমের ভিতরে। তো আমি তখন ভাবতেছি রুমের লাইট কে বন্ধ করলো, কারণ সুইচ, কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছা ভাবে তাকায় দেখতেছি, মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, মানে 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডু খেলে বা তাস খেলে যেভাবে বসে, সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। উনি নাকি মানে খুব ধড়ফড়া উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো বিকার নাই, যারা বসে আছে, মানে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মধ্যে সাউন্ড, যেন কেউ নাই এরকম একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখতেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড, উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে স্বভাবতই ওনার মনে হচ্ছে এটা মানুষ, আবার ভয় পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে উনি যেটা করলো, উনি ঘাটের থেকে আস্তে করে পা ফেললো মাটিতে। পা যখন ফেলছে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন মাথা ঘুরে তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে, ওখানে কোনো মানুষই নাই। তো উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি। তখন ওনার কাছে ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো, এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরা। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম, এবং বাথরুমে যখন গেছে বলছে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি, পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মধ্যে ছিল, বারান্দা তারপর করিডোর আর কি, মানে পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোরের রাস্তাটা মনে হচ্ছে কে যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, ঢুকে ওখানে বাথরুমে লাইট ছিল না, যেহেতু উনি একা থাকে, ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয় নেই, তো প্রথম দিনটাও উনি বাথরুমে গেলো, বাথরুমটা ইউজ করছে, করে আবার ফেরত আসছে। তাহলে যখন উনি রুমে ঢুকতেছে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে সেরকম, এবং নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে দেখে কোনো মানুষজন নাই, বাট ফ্লোরে কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমের, লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে ওনারা বন্ধুরা কাবাব টাবাব খেয়েছিল, ওই জিনিসগুলো উচ্ছিষ্ট গুলা, সেগুলো ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে তখনো পর্যন্ত। হ্যাঁ, নাকি পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না। আচ্ছা, জিনিসটাকে ধরেন কোনো মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যেরকম হয়, মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে রাখা ওগুলা,
এবং এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায় এবং উনি করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে উনি নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা, ওখানে ওখানে বিছিয়ে উনি ঘুমায়। তো বললো যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে, উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, ফিলিংস কেমন হবে। সেটাই তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরা লাইভ একটা বাসার মতো, মনে হচ্ছে অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে তাদের মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার, উনি শুয়ে আছে। উনি হচ্ছে বাইরের মানুষ, আর এরা রেগুলার এখানে থাকে, নিজেকে অপরিচিত লাগছে এই বাসায়, বানিয়ে দিতে পারছেন না। উনি প্রচন্ড ভয় পায় এবং শেষ রাতে ওনার ভয়ের চোটে উনি ঘুমায় পড়েন। এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে উঠেন এই প্রথম কাজ যেটা করেন, ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ করেন। সে যে এমনি কথাবার্তা বলে, তো বলে কিরে কি হয়েছে, বলে যে আমি তোদের এই বাসা দিয়ে দিছিস, কারণ আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, বাবা বের করে দিচ্ছে, আমার যাওয়ারও জায়গা নাই, আর ওই চলারও টাকা নাই, তোর খালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে, আমি আছি, কিন্তু দোস্ত এই সমস্যা তোমার এই বাসায়। তো একটু চুপচাপ মেরে যাও, বলে যে দেখো কিছু প্রবলেম তো আছেই, এটা তো আমি বলতে ভুলে গেছি, বাট আসে বিকজ অফ বাসাটা আরো পুরানো, এটা ঠিক পাকিস্তানের যুদ্ধ হয়েছে তারও আরো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে হয়তো দেশ বিভাগের সময় করা বা সামথিং, যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোন সময়, 2 তলা বাড়ি, বলে সেরকম কোন সময় করা, এবং ওনাদের বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে আসছে। বলে যে সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময় থেকে। ও আচ্ছা, অনেকদিন তো খালি, ওখানে কেউ নাই। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দেই, তুমি যাও এবং দোয়া টোয়া পড়ে তুমি ঘুমাও। তো উনি মনে করেন যে ব্যাক করে, দুপুরের পরেই ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা ঝা লাগতেছে, ঢুকতে মনে হয় যে কে তাকায় আছে, কে হাসতেছে, বাসাটার ব্যাপারটা এরকম, এবং নিচতলা কেউ থাকে না, নিচতলারও ফাঁকা। আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায়, কিন্তু আমার চারপাশে কেউ আছে বা কিছু একটা। তো উনি যেটা করলো, উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকে উনি এটাকে পরিষ্কার টরিষ্কার করলো, দোয়া টোয়া পড়লো, পরে ওই রুমে উনি থাকবে, বিছানা টিছনা করলো। তো করে রাত্রেবেলা উনি ওই রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, 2টা লাইট লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম, যে আমি ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো, বলে বেশিক্ষণ আর জাগা যায় না, একসময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি, এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা রাখবো, হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা, সেখানে 2জন মানুষ ফিস করে কথা বলতেছে। আচ্ছা। বলে আমি তাকালাম মাথা উঁচু করে, আমি স্পষ্ট দেখলাম যে 2টা মানুষ জানলার সামনে দাঁড়ানো, এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, পুরা মানুষ না, পুরো স্পষ্ট মানুষ না, মানুষে বোঝা যাচ্ছে 2টা মানুষ দাঁড়ানো এই জায়গায়, তারা ফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায়, একটু সাইডে যেয়ে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি, তো ওখানে ওই ছায়ার মতোই দেখে। এক পর্যায়ে সে সাহস করে চিন্তা করে আমাদের থাকতেই হবে এখানে, সে দরজা খুলে ফেলে, যে এমনও তো হইতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, যেই বারান্দায় যায় দেখে কেউ নাই এখানে, পুরা বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাতেই ফুল নেই, কিন্তু উনি ঘ্রাণ পাচ্ছে ফুলের। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে, এসে এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যে মনে হতো বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি খরচ করতেছে মানুষ, ঢালতেছে, করতেছে, এরকম পানির শব্দ পেত, এবং টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা আপনার বাথরুম ছিল, সেটাকে উনি বলে নাই, ওনার সাথে একটা ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা ব্যাচে পড়ার একটা করে, ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করতো, গ্রুপ স্টাডি করতো। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটায় গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে। তো বলছে যে কি ব্যাপার, তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে এরকম উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছিয়ে ভেন্টিলেটরটা, সেখানে সে দেখছে কিমাকার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, কেউ মেরে টেরে মনে করেন যে নাকটা কে রক্ত পড়তেছে, এরকম একটা মুখ দেখছে, জাস্ট ফর এ সেকেন্ড। সে চিৎকার করে পেছনে, তো
এরপরে উনি ওই বাসায় অনেকদিনই থাকে। উনি বলছে যে আমার থাকতে হয়, কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয় এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার সেই বাসায় সে করে। বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টস এর ব্যবসা করতে, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না উনি আর যায়নি। তো আমাকে যে বর্ণনা দিছিল আমার সেটা আমি রিকল করতে পারি বাসাটা কোন জায়গায় হতে পারে। আচ্ছা, সেটার জন্য বললাম যে আমি ওই জায়গা দিয়ে 2-4 বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো ওখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। বাসাটা রয়েছে এবং এই বাসাটা মানে যে খালপাড়ের যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জংলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরান একটা ঘটনা দিই। পুরান ঘটনাটা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময় এবং যেটা হতো যে অনেক সার্ভে নিয়ে বাসায় কাজ করতো। তারা যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো এখানে তারা যখন রাত্রে ঘুমাতো এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বোঝাই যাবে। সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানে মানে মানুষ না ঠিক, মানে ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না কি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, মানে এখান থেকে কি হাঁটতেছে আসলে, তো রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে। সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গা বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে এবং ওটা ছিল অনেক চিকুন এবং অনেক লম্বা এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায় এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়। মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরেই যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না এবং ওই বাসায় তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ, ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখন এই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিথটা এখন আর প্রচলিত নেই। তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন আর তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন এই বারান্দার পাশে যে রুমগুলা সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে এবং এই যে হাঁটতেছে তাদের বাসারই কোন একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসাটার একটা মানে
স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিক ভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো দূর থেকে ওই বাচ্চাটা দেখে যে ওই লোকটা মানে নিচু হয়ে মাছ ধরতেছে এরকম মনে হবে, কিন্তু যখন ওই বাচ্চাটা মানে বল নিতে ওই স্পেসিফিক লোকটার কাছে যায় তখন সে যেটা দেখে যে ওই লোকটার মাথা নেই। তো মাথা ছাড়া একটা মানুষ ওখানে মাছ ধরতেছে। এটা দেখার পরে ওই মানে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়। তার মানে ওদের বাসার আশেপাশে এরকম ঘটনা অহরহই হ্যাঁ, ওখানে এরকম একটা মিথ প্রচলিত ছিল, এবং ভয় অনেকে ওই দিনের বেলা ওই খালপাড়ের ওই রাস্তাগুলো ইউজ করতো না, এরকম একটা প্লেস যেটা। তো এরপরে ওই বাচ্চা যখন সেন্স ফেরে তখন সে মানে বলে যে এরকম আমি দেখছি এটা সেটা। তো সবাই তো মোটামুটি একটা মিথ যেহেতু প্রচলিত আছে সবাই এটাকে মানে মনে করছে যে হ্যাঁ আসলে হয়তো বা কিছু আছে। তো এরকম হঠাৎ করে কিছু খুঁটহাট ঘটনা ঘটে। যেমন আরেকটা ছোট একটা ঘটনা বলবো, যেমন ওই বাসাটি 3 তলার একটা রুম আছে, যে রুমটা মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম সময় লক থাকে। তো কেউ যখন মানে ওই রুমটাতে যায়, একজন আমার এক কাজিন ওই রুমটাতে যখন মানে যাবে তো বাইরের দিক দিয়ে লক করা ছিল, সে যখন লকটা খুলে রুমের ভিতরে ঢুকবে, অবশ্যই রুমের ভিতর লাইট অফ করা, কেউ নেই। তো ঢোকার সাথে সাথে যখন সে লাইটটা অন করে তখন তার যেটা ফিল হয় যে তাকে অনেকজন 3-4 জন লোক ধাক্কা দিয়ে যদি বেরিয়ে যায়, রুম থেকে বের হলে যেরকম মনে হবে ঠিক সেরকম সে ফিল করে যে তাকে কেউ ধাক্কা দিয়ে গেট দিয়ে মানে 3-4 জন লোক বেরিয়ে গেল, এরকম সে একটা জিনিস ফিল করে, কিন্তু কিছুই নেই, কিছুই ছিল না সেখানে। তো এরকম অনেক ছোট ছোট ঘটনা এই বাসার সাথে। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস, আপনি যেহেতু পুরান ঢাকার, আমরা একটু আগে ওই যে অফেয়ারে শুনছিলাম আপনাদের ওইখানে গলাকাটা সাহেব বলে একটা ব্যাপার আছে, এটা কি একটু বলবেন? এটা আসলে মানে এক্স্যাক্টলি আমরা কেউ দেখিনি, কিন্তু আমাদের বাবার কাছ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি যে ওই আমাদের যে আমি যেখানে স্পেসিফিক্যালি থাকি ইংলিশ রোড রায় সাহেব বাজার এলাকায়, ওই বাহাদুর শাহ পার্কের যে ওই রাস্তাটা মানে ওই স্পেসিফিক রাস্তাগুলো অনেক আগের ঘটনা এগুলো। তো ওখানে নাকি দেখতো অনেকে যে রাতের বেলা যদি কোনো কারণে কেউ ঘুম থেকে উঠে মানে রাস্তায় বেরোতো বা কিছু মানে লেট করে বাসায় ফিরলে, বা অনেকে যেটা দেখতো যে গলা কাটা সাহেবের মতো কেউ একজন মানে ওই ঘোড়ার উপর দিয়ে চড়ে চড়ে সেখান দিয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখতো। কিন্তু তখন তো এত ঘনবসতি ছিল না, তখন লোকজন খুব কম ছিল। তো এরকম অনেকে দেখতো কিন্তু ভয় আবার সামনে যেত না। তো এরকম অনেক ঘটনা আমি আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছি। তো এরকম আরো ঘটনা প্রচলিত রয়েছে, যেমন আমি এটাও শুনেছি যে এইরকম জিনিসটাকে আমাদের মানে ঢাকা শহরের অনেক লোকেশনেই দেখা গেছে। আচ্ছা, গলাকাটা সাহেব সম্পর্কে বাবু ভাই মনে কিছুটা বলতে চাচ্ছিলেন কি? মানে এই ঘটনা কিন্তু খুব বেশি শুনি আমি, বেশ প্রচলিত একটা ঘটনা এবং বেশ প্রচলিত একটা ব্যাপার। রাসূল ভাই, এই ঘটনা সম্বন্ধে অ্যাকচুয়ালি এর আগে আমি বলেছি একবার যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই মিথটা প্রচলিত আছে। আমাদের ঢাকা শহরে কয়েকটা জায়গা, যেমন পুরান ঢাকা অঞ্চলে বেশি, যেমন ধানমন্ডি 15 নম্বর এলাকায় আমার শাশুড়ি নিজে দেখেছিল তার বারান্দা দিয়ে যেরকম মানে একটা ঘোড়ার উপর মানুষ যাচ্ছে, মানে তার গলা নাই। আচ্ছা, হ্যাঁ, এছাড়া ওই যে ফার্নান তো বললোই যে ইংলিশ রোডের ওখানে মানে দেখা যেত। তো এটা অনেকে বলে যে এই অনেক ব্রিটিশরা ছিল, ওই সময় অত্যাচারী ছিল, তো মানুষ একসময় বিরক্ত হয়ে তাদের অনেককে ডিক্যাপিট করে দিত আর কি। ওকে। এবং পরবর্তীতে নাকি তাদের এরকম মানে অনেককে দেখা যেত যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে, এরকম নাকি দেখতো। ওকে। এটা পুরান ঢাকার কয়েকটা জায়গায় এরকম শোনা যায় আর কি। এই খুবই অদ্ভুত ব্যাপার। শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দেই,
বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল, এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই সেটার একটা নাটকীয় চেষ্টা, যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাকি, থাক, সমস্যা নেই। একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমার বাবা প্রায় রাতেই এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন, এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঠিকমতো ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, বা একটা কালো একটা আভা। আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না, এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা মুখের আদল, সেটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরে মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নেই, এবং তখন আমি খুবই ভয় পেয়েছি। যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না, বা এরকম কিছু একটা তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড় দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল, বা হতে পারে মানে অবাক। থ্যাংক ইউ সো মাচ। আমি জুমানা, সেকেন্ড ইয়ার বিবিএ স্টুডেন্ট, করতে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দাখানীপুর, দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি বাস যাবা না। তো আমি আর ব্যাপারটাকে আমি সিরিয়াস নিই না, আমি একটু লাইটলি নিয়েছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এইভাবে, এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু নিচে কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সে কাপসগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটি প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপসগুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়, আর কি তাকে গ্রামের ভাষাতে বলে চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে, এখন সে 2 হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না। তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপকলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। আর পিছনে জানালা, ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়। তো আম্মু কি করছে, লাইটটা একটু জানালার পাশে রাখছে, আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে। আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে, কাপসগুলো ক্লিন করে এখন সেই লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি,
সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা মহিলা, একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে, আর চিল্লাইটা এত ভয়ঙ্কর ছিল আর কি, যেরকম হরর মুভিসে চিল্লায় মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয়, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে বলার মতো না। আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে তার মাথাটা উপরেও করে নেয়, আমার আম্মু এত ভয় পাইছে। আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে পড়ছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, তার এরকম ফিল হয়েছে কি সেই মহিলাটা তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত রাগ ছিল, এত জোরে চিল্লাইছে, আর গ্রিলগুলো, আয়রন গ্রিলগুলো যেটা, ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে, কি সে ওটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সেই রাতে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথেও না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলেনি। তো নেক্সট